আমি গত ক্লাসে তোমাদেরকে যদি একটা ক্লাস মিস দিয়েছি, আমি 38 পর্যন্ত করিয়েছিলাম, মানে এর ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে। এরপর আমি একটা 39 নম্বর অঙ্ক করাবো, এটা খুবই সোজা অঙ্ক, তোমরা পারবে। তারপর আমি অঙ্কটা একটু দেখাবো, 39-এর 2 নম্বর অঙ্কটা। আমি 1 নম্বরটা তোমরা পারবে, 2ও পারতে। তারপর আমি এটা একটু দেখাচ্ছি 39-এর 2। তোমরা একটু খেয়াল করো, 39-এর 2। এই 39-এর 2 এ দেখো কি বলা আছে, একটা ফাংশন দেওয়া আছে f of x equal to এই যে ln, তারপর দেওয়া আছে দেখো 1 minus x by 1 plus x। এরপরে দেখাতে বলতেছে কি, যে প্রমাণ করতে হবে যে f ইনভার্স x ইকুয়াল টু, মানে বিপরীত ফাংশন বের করতে হবে, যেটা পাবো আমি 1 minus e to the power x by 1 plus e to the power x। এটা আমাদের প্রমাণ করতে হবে। আসলে বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ আমাদের এখানে বিপরীত ফাংশন বের করতে হবে। তো তোমাদের করার ক্ষেত্রে দেখো, আমরা তো জানি এটা বিপরীত ফাংশন বের করা, জাস্ট একটু লং ছিল, তো এই জন্য তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তাছাড়া তুমি এমনিতে তোমরা পারতে। তা আমার কি করতে হয় সমাধান করার ক্ষেত্রে, প্রথম ধরে নিতে হয়, যে ধরি যে y সমান f of x ইকুয়াল টু ln 1 minus x by 1 plus x। লন বলা হয় না, এটা এটা ln পড়তে হয়। আমিও অবশ্য অভ্যাস হয়ে গেছে লন পড়ে পড়ে। তাহলে ln 1 minus x by 1 plus x এটা। এখন দেখো তো এখান থেকে দুইটা কথা লেখা যায়, সেটা তোমরা জানো। এখান থেকে দুইটা লেখা যায়, y equal to f of x একটা, এবং y equal to ln 1 minus x by 1 plus x। মোট দুইটা কথা এখান থেকে লেখা যায়। তো আমি একটা কাজ করে নেবো, এখান থেকে আরেকটা কাজ করে নেবো, এটা থেকে। সেটা হচ্ছে কি, দেখো x equal to আমরা কি লিখতে পারবো, f ইনভার্স y। দেখো তো বুঝো নাকি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তোমরা কি বুঝতে পারছো? এটা তো বোঝার কথা, এর আগে অনেকবার দেখাইছি আমি। এই যে এটা থেকে আমি দেখো ওটা করলাম। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু লন আছে, তো লনটাকে আমরা ভ্যানিশ করব। তো ভ্যানিশ করার ক্ষেত্রে আমরা করব কি, উভয় পক্ষকে বেজ হিসাবে ই নিব, ই বেজ নিব, যে ই ওয়াই। তাহলে এটা হবে কি, ই টু দি পাওয়ার লন আমাদের 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। দেখো তো বুঝো নাকি, এটা মানে বেজ হিসাবে আমি ই নিলাম। কথা কি বুঝতে পারছো? স্যার আবার একটু বুঝাবেন? হ্যাঁ দেখো, অবশ্যই বোঝাবো। দেখো এখানে ওয়াই সমান আমাদের লন এটা ছিল, আমরা এই লাইনে কি করছি, জাস্ট আমরা করছি কি, এই যে ওয়াই এর বেজ হিসাবে উভয় পক্ষকে ই নিয়েছি, এখানেও ই নিয়েছি, এখানেও ই নিয়েছি, সমস্যা নেই। কারণ যেহেতু আমি উভয় পক্ষে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। যে কোনো এক পক্ষে নিলে সমস্যা হতো। যেহেতু আমি এই পাশেও আমি তার বেজ হিসাবে ই নিয়েছি, এই পাশেও আমি কি তার বেজ হিসাবে ই নিয়েছি, সেক্ষেত্রে সমস্যা আমাদের নেই। কথা কি বুঝতে পারছো বিষয়টা এই পর্যন্ত? জি স্যার। আমরা হ্যাঁ, ইটাকে কেন নিব বেজ হিসেবে? কেন নেবো সেটা বলতেছো? স্যার অলওয়েজ কি ই নিতে হবে বেস হিসেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ই নিতে হবে। কেন নিতে হবে তোমাকে একটু বিষয়টা আমি বোঝাচ্ছি। আমি তোমাকে বলছিলাম যে এই লনটাকে কেটে দিতে হবে না, এই এলএনটাকে ভ্যানিশ করতে হবে। তো এই এলএনটাকে ভ্যানিশ করার জন্য আমাদেরকে ই আনতে হবে। আর ই টু দি পাওয়ার এলএন, আমি তোমাদেরকে একটু এক্সট্রা ভাবে একটা জিনিস দেখাচ্ছি ওইখান থেকে। আমরা দেখো ই টু দি পাওয়ার যদি এলএন এক্স হয়, ক্যালকুলেশন করলে শুধুমাত্র এক্স থাকে। আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো ই টু দি পাওয়ার লন এক্স যদি হয়, সেটাকে শুধু ক্যালকুলেশন করে এক্স থাকে। অর্থাৎ আমি যদি ই টু দি পাওয়ার লন এটা মনে করি পুরোটা এক্স, তাহলে আমাদের কি হবে, শুধুমাত্র এটা থেকে যাবে, ই আর লন কেটে যাবে। কথা কি বুঝতে পারছো? স্যার কিভাবে হয় এটা? আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আমি দেখাবো। দেখো আমি এখানে একটা দেখাচ্ছি প্রমাণটা, যে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স কিভাবে হয়। তাই মনে করো যে আমি এটা প্রমাণ করব, যে ধরি এ সমান ই টু দি পাওয়ার লন এক্স ধরে নিলাম যে এ সমান আছে ই টু দি পাওয়ার লন এক্স হয়। তো এখন কথা হলো, যদি এটা হয়ে থাকে, আমি উভয় পক্ষে আবার লন নিলাম। দেখো লন এ, আবার এই পাশে লন ই লন এক্স। কথা কি বুঝতে পারছো? আমরা ধরলাম যে এটার সমান হচ্ছে এ হয়, ধরলাম এটা। কোনটা হবে আমি জানি না, ধরে নিলাম যে এটা সমান এ হবে। এখন করলাম কি, আমি উভয় পক্ষে লন নিলাম। এখন তোমরা একটা জানো, যে
আমাদের একটা সূত্র আছে, লগ বা লন যেটাই বলো, এ টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে পাওয়ার হিসাবে সামনে চলে আসে, দিয়ে লগ এ হয়। জানো কি এটা? এটা জানার কথা, ক্লাস 9 10 শিখে আসছো সূচক স্যার লগারিদমে। জি স্যার পাওয়ারটা সামনে চলে আসে। এখন দেখো তো, এটা মনে করো যে লন বা লগ যেটাই বলো, এরপরে আমাদের এখানে আসছে ই মানে এখানকার এ, তার পাওয়ার হিসাবে এক্স আছে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে না এইসব করতে গেলে? দেখো, এই লগ মানে এই লন, এ মানে এখানকার ই, আর তার পাওয়ার হিসাবে আছে এক্স, মানে পুরোটা লন এক্স, সেটা সামনে চলে আসবে না নিয়ম অনুসারে এর মতো করলে? জি স্যার অবশ্যই সামনে চলে আসবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, লন এক্স ইন্টু লন ই। দেখো তো বোঝো নাকি? মানে আমি এটা ক্যালকুলেশন করে আমি এটা পেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে লন ই, এটার মান হচ্ছে 1 হয়। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারবা, এটার মান হচ্ছে কি 1 হয়। তো যে 1 হয়ে থাকে তাহলে এখানে থাকে হচ্ছে শুধু লন এক্স, আর এই পাশে দেখো লন এ আমাদের আসতেছে, এ পাশে লন এ আসতেছে। এখন উভয় পক্ষ থেকে লনটা বাদ দিয়ে দাও, তাহলে কি দেখো এ সমান কত পাবো আমরা? এক্স পাবো। দেখো এ সমান আমরা এক্স পাবো। তা আমরা এখন ধরে নিছিলাম যে এটা ক্যালকুলেশন করলে এ পাই, তাহলে দেখছি এ সমান এক্স হয়, তার মানে এটা সমান তাহলে এক্স। বুঝতে পারছো? হ্যাঁ দেখো আমরা স্যার ধরে হ্যাঁ কিভাবে ধরে নিছিলাম। করব? কি বললা বলো? ক্যালকুলেটরে লন ই আপনি যে বললেন এটা ইকুয়াল 1 হবে, আমি এটা এটা দিছিলাম আসে না। আসে না, অ্যান্সার আসে না? কি বলো, আসবে তো না অবশ্যই আসবে। স্যার ওই যে 1 টা কিভাবে আনবো? লন ই ইকুয়াল 1 আপনি যে বললেন ওইটা কিভাবে আনবো? লনই আমি তোমাকে ক্যালকুলেটরটা দেখতে পারতেছি না জানি না। দেখো এই যে, দেখো এই যে লন চাপো, এই যে লন, তা আলফা চাপার পরে দেখো এটা ই আসতেছে, আলফা চাপার পরে লনের উপরে চাপো, আবার লন চাপো, দেখবা যে লন ই আসলো। দেখো এর মানটা 1, এই যে দেখতেছো? হ্যাঁ, সবাই কি দেখতে পারতেছো? জি স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ, এই যে লন এর মান 1, মানে প্রথমে লন চাপার পরে আলফা চাপবা, আলফা, এই যে আলফা চেপে তারপর আবার লন চাপবা, তখন ই আসবে, সেই লন ই মানে হচ্ছে 1। তার মানে আমরা এই লন এর মানটা 1 দেখলাম। সেক্ষেত্রে আমাদের দেখো এখন লন এর সমান আছে লন এক্স, তাহলে এ ইকুয়াল টু এক্স, মানে উভয় পক্ষ থেকে লনটা আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো ধরছিলাম যেহেতু আমি এটা সমান এ, এখন দেখো এটা সমান তাহলে আমাদের সুতরাং আমরা বলতে পারি ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স। কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, জি স্যার কয়েকজন কথা বললে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। এটা এক্স হলো, ওকে। এখন কথা হলো, তাহলে আমি এখন দেখতেছি যে এখানে যেটা আসছে আমাদের ই টু দি পাওয়ার লন, এটা পুরোটা মনে করো এক্স, তাহলে ই আর লন চলে যাবে, যে থাকবে শুধু এটা। তার মানে আমাদের কি হবে এখানে, এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স, এটা চলে আসলো। এখন কথা হচ্ছে যে দেখো আমরা একটু আর গুণ করবো, ওই যে এই পাশে আবার এক্স নিয়ে আসতে লাগে, আর গুণ করলে কি হয় এটা তোমরা জানো। এটা আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি, তাছাড়া করাতাম না। ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তাহলে এখান থেকে তোমার আসে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, আর এই মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস এক্স ইকুয়াল টু 1 হয়। তো আমরা জানি যে এক পাশে সব এক্স নিয়ে আসতে হয়, তাহলে কি হচ্ছে এখান থেকে যদি এক্স কমন আমি একবারে করলাম, হ্যাঁ এক্স কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই হয়, আর 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই হয়। দেখো তো বোঝো নাকি? খুবই সোজা, আমি কিছুই করি নাই, এইটাকে আমি ওই পারে পার করে দিচ্ছি, একবারে করছি কাজ ক্যালকুলেশনটা। আর এখান থেকে আমি এক্সটা কমন নিছি, দেখো এখানে ছিল এক্স, এখানেও ছিল এক্স। তো আমরা যদি এক্স কমন নিয়ে থাকি তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই হয়, আর এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে আমাদের কি করতে হবে, এই যে এক্স ইকুয়াল টু তাহলে কি 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা করতে হয়। এখন দেখো এক্স এর মানটা আমি কিন্তু পেয়েছিলাম, এই যে উপরে দেখতে পাচ্ছ নাকি, এই যে এখানে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে আমরা এক্স ইকুয়াল টু যদি এটা পেয়ে থাকি, আবার এক্স ইকুয়াল টু এটা পেয়ে থাকি, তাহলে আমি বলতে পারি না এটা সমান এটা, এটা জানো। তো আমি এক্স এর পরিবর্তে বসাবো এফ ইনভার্স ওয়াই। তো সুতরাং এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই।
এখন জাস্ট চলকটা চেঞ্জ করে দাও। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। দেখো তো বোঝো নাকি? এটা হয়তো বোঝার তো কথা। এই যে জি স্যার এটা আমাদের রাইট হ্যান্ড সাইড সম্ভবত ছিল। হ্যাঁ সরি, এটা প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত। তোমাদের কি প্রবলেম আছে এটাতে? না No, স্যার sir. হ্যাঁ ওকে। তাই যে প্রবলেম না থাকে তাহলে আমরা এটা শিখলাম। এরপর আমি যেটা যাব, সে গত ক্লাসে আমাকে একজন বলছিল যে এই যে 46 এর না 41 এর গ নম্বর অঙ্কটা একটু দেখাতে। 41 এর গ, সেদিন তো সময় চলে গেছিল, আমি দেখাতে পারিনি। আমি 41 এর গ একটু দেখাবো। বুঝতে পারছো বিষয়টা? আসলে এটা তোমরা পারতে, আমি জাস্ট একটা বিষয় শেখানোর জন্য ই টু দি পাওয়ার লন এক্স সমান যে এক্স হয় সেটা দেখানোর জন্য আসলে আমি এই অঙ্কটা করাচ্ছি। তাছাড়া তোমরা এটা অঙ্কটা পারতে করতে। এখন আমরা চলে যাবো 41 এর গ, যে মাইনাস ইনফিনিটি টু জিরো আছে যেটা, ওটা দেখাবো। দেখো 41 এর গ যেটা আছে, আমাদের ফাংশনটা ডিফাইন করা এভাবে, যে একটা ফাংশন ডিফাইন করা আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের ভিতরে। তারপর ফাংশনটা এমন যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে কি গ নম্বরটা, যে এফ ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো, এটা 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 আমাদের বের করতে হবে। তো এখানে একটা ভুল আছে বইটাই, এখানে দেখো লেখা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে আছে। মাইনাস ইনফিনিটি কোন থার্ড ব্র্যাকেট হয় না, বা প্লাস ইনফিনিটি কোন থার্ড ব্র্যাকেট হয় না, এটা ফার্স্ট ব্র্যাকেট হয়। তোমাদেরকে আমি বলছি, কারণ এই সংখ্যাটা কত আমরা সেটা জানি না, না জানার কারণে আমরা এখানে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিব। এর কারণটা তোমাদেরকে আমি হয়তো বা দেখাইছি এর আগে। তো এখন কি করব, আমাদের নিয়ম অনুসারে ধরবো যে এক্সটা এর ভিতর থাকে। দেখো যদি আমরা সলিউশন করি, যে ধরি এক্স বিলংস করবে এর ভিতরে, এফ ইনভার্স 0 এটা। তো আমরা এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি যে আমরা একটা এভাবে লিখতে পারি। সুতরাং আমরা মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু এটা লিখতে পারি, লেস অর ইকুয়াল 0 লিখতে পারি না এভাবে এখান থেকে। এর আগে আমরা তোমাদের শিখাইছি। এখন খেয়াল করো, এখানে যদি লিখতে পারি তাহলে মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স এর মানটা দেখো এক্স আবার স্কয়ার আছে। একটু প্রসেসটা বলবেন কিভাবে হয়েছে? কোনটা? স্যার এই যে মাইনাস ইনফিনিটি তারপরে গ্রেটার দেন এফএক্স আবার এটা লেস দেন পড়তে হয়, লেস দেন এফ অফ এক্স লেস অর ইকুয়াল 0। গ্রেটার দেন পড়তে হয় যখন এই বরাবর আসে তখন গ্রেটার দেন পড়তে হয়, আর যখন এই দিক যাচ্ছে তখন লেস দেন পড়তে হয়। তো তোমাদেরকে আমি এই অঙ্ক তো দেখাইছি এর আগে, জাস্ট আমি তো এই অঙ্ক দেখাইনি। এই অঙ্ক যখন যে তোমাদের কি বলে এরকম অঙ্ক দেখাইছিলাম না, যে 3 এবং 5 এর ভিতরে এরকম অঙ্ক দেখাইছিলাম তোমাকে, যে এফ অফ এক্স ধরতে হয়, সরি এক্স ধরতে হয়, এক্স বিলংস করছে ওর ভিতরে। ধরার পরে আমাদের তখন এটার এভাবে লিখতে হয়। কারণটা কি দেখো, খেয়াল করো এটা কিভাবে লিখলাম। সেটা হচ্ছে দেখো এই যে এটা অর্থ কি জানো, এটা অর্থ হচ্ছে যে 0 থেকে মাইনাস ইনফিনিটির মাঝে যতগুলো উপাদান আছে সেটা নেব আমরা, এবং 0 সহ 0 এবং মাইনাস ইনফিনিটির মাঝে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান আমি নিব। তো আমরা যদি এক্স বিলংস করলাম এর ভিতর আছে, অর্থাৎ এক্সটা এর মাঝে আছে, অর্থাৎ এক্স এর মানটা আছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 এর মাঝে আছে, মাইনাস ইনফিনিটি শুরু করে 0 এর মাঝে। সেজন্য আমি ফাংশনটাকে এভাবে লিখলাম যে হ্যাঁ ফাংশনটা তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 এর মাঝে আছে। কারণ এটা একটা যেহেতু একটা ব্যবধি, এটা একটা ব্যবধি হওয়ার কারণে, কারণ কি এক্স যদি এর ব্যবধির ভিতরে থাকে তাহলে অবশ্যই এফ অফ এক্সটাও এই ব্যবধির ভিতরে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। এখন কথা হলো যে এই যে এফ অফ এক্স এর মানটা এক্স স্কোয়ার আমি বসাই দিলাম, যেহেতু দেওয়া ছিল আমাদের লেস অর ইকুয়াল 0। তা তোমাদেরকে আমি আরেকটা দেখাইছিলাম এভাবে, মাইনাস ইনফিনিটি এইভাবে দেখাইছিলাম তোমাদেরকে এইভাবে। এখন আমরা একটা বিষয় লিখবো, যে এখানে দেখো খেয়াল করো, যে এখানে স্ক্রিন না ঘোলা দেখা যাচ্ছে, স্ক্রিন খোলা দেখা যাচ্ছে। স্ক্রিন ঘোলা দেখা যাচ্ছে। ও না এটা স্যার না দেখা আসলে যাচ্ছে। মানে দুইটা কারণে হবে। না আমি বলতেছি তোমাদেরকে দুইটা কারণে হবে। সেটা হয়তো বা তোমার ওখানে নেটের প্রবলেম, আর না হয় আমার এখানে নেটের প্রবলেম, দুটো যেকোন একটা হবে। এখন বিষয়টা হচ্ছে যে নেটের প্রবলেম যদি হয় তাহলে সেটা তো আমার কিছু করার নাই বলো,
আর তোমাদের কাছে ক্ষেত্রেও তোমাদের সবার কাছে কি একই প্রবলেম, নেটের প্রবলেম দেখা যাচ্ছে নাকি, বা গোলা দেখা যাচ্ছে? না না স্যার দেখা আর কি স্যার লেখাগুলো ফেটে ফেটে আসছে, কোয়ালিটিটা লেখার। ও, তাহলে নেটের একটু প্রবলেম হতে পারে। সবারই কি একই অবস্থা? স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু মাঝে মাঝে একটু সমস্যা হবে, বুঝতে পারলে, নেটের সমস্যা তো হতে পারে। দেখো এখানে একটু খেয়াল করো যে এখানে রুট যদি তুমি 0 করো, 0 কে রুট করো, সেক্ষেত্রে কিন্তু 0 পাও। কিন্তু খেয়াল করো, কিন্তু কোনো অঋণাত্মক, সরি, কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি হয় বলতে পারবা? কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল হবে না। অবাস্তব সংখ্যা, মানে কমপ্লেক্স নাম্বার যেটা আমরা শেখাবো তখন সেটা যাবে। যেহেতু এটা বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে ওটা দিয়ে আমরা কাজ করবো না। বর্গমূল অবাস্তব সংখ্যা, তো অবাস্তব সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে খেয়াল করো তো এখানে তো আমার সব মান কিন্তু কি বলতেছে দেখো, 0 চেয়ে ছোট বা সমান, সমানের জন্য কিন্তু আমি নিতে পারলাম এটা। 0 চেয়ে ছোট মানে কি, -1 -2 -3 ∞ পর্যন্ত। এখন দেখো, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা পাবো আমি। তাহলে অবাস্তব সংখ্যা যদি পেয়ে থাকি, তাহলে আমাদের যে 0 থেকে শুরু করে এই পাশে যতগুলো উপাদান আছে, এই উপাদানগুলো আমি পাবো, তোমার হচ্ছে যে অ্যান্সার পাবো, এখান থেকে বাস্তব মান পাবো, শুধুমাত্র 0-র ক্ষেত্রে পাবো। বাট এই যে 0-র এই পাশে যতগুলো উপাদান আছে, কোনো উপাদানে কিন্তু আমি পাবো না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদেরকে আমি আবার বলতেছি, শোনো, এখানে 0টাকে বর্গমূল করলে 0 হয়। আমি আরেকটা কথা লিখছি, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা। কারণ অবাস্তব সংখ্যা যদি হয়ে থাকে, এটা মূলত বোঝাচ্ছে যে এক্স এর মানটা 0 থেকে শুরু করে, 0 অথবা 0 চেয়ে ছোট, 0 অথবা 0 চেয়ে ছোট মানে এদিকে, আর এদিকে বর্গমূল করলে কখনো বাস্তব মান পাবা না, সবসময় তোমার অবাস্তব মান পাবা। তার মানে এখানে কোনো মানই পাবা না, শুধু মান পাবা একটা মানের জন্য, সে 0-র জন্য। তার মানে 0-র জন্য শুধু মান পাবা। সুতরাং আমি বলতে পারি, সুতরাং আমাদের এখানকার অ্যান্সারটা হবে শুধুমাত্র 0। তার মানে এখানকার যে অ্যান্সারটা হবে শুধুমাত্র 0। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে 0, এতে এটা আমাদের অ্যান্সার। স্যার এই যে ডোমেন নির্ণয় করতে যাই, এটার জি এর ডোমেন বের করতে পারবে কেন? এটা বিপরীত ফাংশন বের করতে বলছে। এটা একটা ফাংশন দেওয়া আছে যেটা বলতেছে, এটা কিন্তু বিপরীত ফাংশন, যার বিপরীত ফাংশনটা আমরা এখন বের করতে চাচ্ছি, বা বিপরীত ফাংশনের সেক্ষেত্রে বিপরীত ফাংশনটা দেওয়া আছে, তার এক্স এর মানটা কত হবে সেটা আমরা বের করতেছি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, যে প্রশ্ন করেছিলাম। জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা এটা তো করলাম, এখন আমি আরেকটা জিনিস শেখাবো এই অধ্যায়টা। সেটা হচ্ছে যে তোমার খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে যে পর্যায়। মনে আছে কি, কোনো ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় বের করতে হয়, পর্যায় বের করতে হয়। তোমাদেরকে আমি বলেছিলাম যে মনে করো একটা ফাংশনিক যদি এফ অফ এক্স একটা ফাংশন মনে করো দেয়া আছে, এটা এখন এফ অফ এক্স এর সাথে যদি টি যোগ করি, তারপরও যদি আমরা সেই ফাংশনটা ফিরে পাই, তখন সেই ফাংশনটাকে বলবো পর্যায়বৃত্ত ফাংশন। আর এই যে এই টিটাকে বলবো যে পর্যায় বা মৌলিক পর্যায় বলতে পারবো। এখন টিটা বিভিন্ন জনের হতে পারে, সর্বনিম্ন টিটাকে বলবো কি পর্যায়। মনে আছে কি তোমাদের, আমি যখন বেসিক শিখেছিলাম, তোমাদেরকে আমি বিষয়টা আবার বলি। মনে করো একটা ফাংশন দিয়ে আছে, ক্লাসে হ্যাঁ হ্যাঁ, এই ফাংশনটা দিয়েছিলাম, এই ফাংশনের সাথে যদি আমি টি যোগ করে ওই ফাংশনটাই ফিরে পাই, তখন এই টিটাকে বলবো পর্যায়। অনেক সময় দেখা যায় টির বিভিন্ন মানের জন্য এটা ফিরে পাই, টির বিভিন্ন মানের জন্য, কিন্তু আমরা সর্বনিম্ন যে মানের জন্য এটা ফিরে পাবো, টি এর সেই সর্বনিম্ন মানকে আমরা বলবো কি পর্যায়। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে সাইন যে আছে আমাদের, এই সাইন এক্স, কজ এক্স, এদের আছে পর্যায় আছে 2π, এর পর্যায় 2π। আবার ট্যান কট এর পর্যায় আছে পাই, তোমাদেরকে এটা দেখাইছিলাম। তো এখন যেটা আসতেছে, তোমাদের এদিকে আর অঙ্ক করা লাগবে না, তোমরা চলে যাবে 49 নম্বর অঙ্ক। আমি এটা শেষ করে দেবো। 49 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে। 49 নম্বর অঙ্কটা বলতেছে যে পর্যায় বের করো। তা তোমরা কি পর্যায় বিষয়টা বুঝতে পারছো, পর্যায়টা কি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের 49 নম্বর অঙ্কটার
আমি ক নম্বরটা একটু শুরু করি, সরি 1 নম্বরে শুরু করি। লেখা আছে 2 cos থিটা বাই 3। এই ফাংশনটার বা এই যে এখানে যে একটা মৌলিক পর্যায় বের করতে বলছে, এই ফাংশনটা একটা মৌলিক পর্যায়টা কত সেটা বের করতে হবে। খেয়াল করো, আগে কিন্তু ছিল এখানে শুধু মানে যদি আমি তোমাকে বলি যে সাইন, যদি মনে করো যে এখানে থিটা আছে, তো আমরা কিন্তু এখানে সাইন 2 পাই প্লাস থিটা করতে পারি, ইকুয়াল টু কিন্তু সাইন থিটা হয়। তাহলে 2 পাইকে তখন বলি আমরা এটা মৌলিক পর্যায় বা পর্যায়। কিন্তু এখানে দেখো থিটার সাথে কিন্তু কিছু একটা যুক্ত হয়ে আছে, কিছু যুক্ত হয়ে আছে। তখন আমরা কিভাবে বের করব? বিষয়টা হচ্ছে তখন বের করার ক্ষেত্রে তোমরা করবে কি, এই আগে বের করতে হবে যে এই কজের পর্যায় কত তোমাকে জানতে হবে। বলতে পারবে যে কজের পর্যায় কত, মৌলিক পর্যায় কত? যে কেউ বলতে পারবে? 2 পাই। 2 পাই। তাহলে আমরা জানি যে কজের হচ্ছে পর্যায় হচ্ছে 2 পাই। তো আমরা করব কি, এখানে 2 পাই যুক্ত করব, 2 পাই লিখবো, লেখার পর 2 পাই প্লাস থিটা বাই 3 এখানে লিখে দিলাম। এখন কথা হলো এখানে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে দেখো এই থিটার সাথে যেটা আছে এটাকে মুক্ত করব। মুক্ত করা বুঝো তো? মুক্ত করা মানে ওখানে ওইটা থাকবে না সাথে। আমি যদি সেটার সাথে 3টা রাখতে না চাই, মানে 1/3টা না রাখতে চাই, তাহলে কি করা লাগবে? অবশ্যই 1/3টা কমন নেওয়া লাগবে, ঠিক না? তোমাকে বুঝতে পারছো এটা? জি স্যার। 1/3টা কমন নেওয়া লাগবে। আর 1/3টা যদি কমন নিই আমি, তাহলে 2 cos, দেখো 1/3টা যদি আমি কমন নিয়ে নিই এখানে, এখানে তো আর 2 পাই, আর 2 পাই থাকবে না, কারণ ওটা তো ছিল না। কমন নেওয়া মানে সবার পক্ষ থেকে কমন নেওয়া, যেহেতু আমি প্রথমে কমন নিয়েছি, তার মানে এটা কত হবে? এটা অবশ্যই 6 পাই হবে প্লাস থিটা। দেখো তো বোঝো নাকি এই বিষয়টা? স্যার বুঝতে সমস্যা হচ্ছে। স্যার আরেকবার একটু বলেন। নেটের প্রবলেম হচ্ছে আরেকবার নাকি? একটু বল। হ্যাঁ অবশ্যই বোঝাবো। দেখো আমি তোমাকে বলতেছি যে এটা আমাদের দেওয়া আছে, বলতেছে এই ফাংশনটার মৌলিক পর্যায় বের করো। তো এই মৌলিক পর্যায় বের করার ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হবে এই কজের পর্যায় কত। তো একজন বলল যে কজের পর্যায় আছে 2 পাই। হ্যাঁ, কজের পর্যায় আছে 2 পাই হয়। তো আমরা এই ফাংশনটাকে তখন 2 পাই প্লাস যেটা দেওয়া আছে সেই আকারে লিখব। স্যার 2 পাই কেন হলো? 2 পাই হলো কারণ কি 2 পাই হচ্ছে তার মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। কজের মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। যেমন tan এর মৌলিক পর্যায় হচ্ছে পাই। নিয়মটা হচ্ছে যার যে পর্যায় সেই পর্যায়টা এখানে আমি লিখতে হবে। কথা বুঝতে পারছো বিষয়টা? যার যে পর্যায় সেই পর্যায়টা আমাকে এখানে লিখতে হবে। তাই যেহেতু কজের পর্যায় আছে 2 পাই, সেজন্য আমি 2 পাই এখানে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা মনে করতে পারো তাহলে কি এটা মান চেঞ্জ হয়ে যায়? এই যে 2 পাই প্লাস যোগ করলে এটা কি মান চেঞ্জ হয়ে যায়? না, মান চেঞ্জ হয় না। কারণটা তোমরা জানো, ক্লাস 19 এ যখন শিখে আসছো সেটা এমন ছিল যে এখানে দেখো কয়টা 90 আছে, এখানে 4টা 90 আছে, 4টা 90। তো 4টা 90 যে ঘোরাও 1 90 2 90 3 90 4 90, ঘোরানোর পরে প্লাস মানে এই ঘরটা, আর এই ঘরটা অল পজিটিভ। এই ঘরটা গেলে কোনো কারো কিছু মানও পরিবর্তন হয় না, সিগন্যালের কোনো পরিবর্তন হয় না, কিচ্ছু হয় না। সেক্ষেত্রে আমি 2 পাই যোগ করার পরেও এটা কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, মানে কোনো পরিবর্তন হবে না। তোমরা 19 এটা দেখে আসছো এটা। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম, কারণ কি এটা নিয়মটা হচ্ছে যে এর যা পর্যায়টা সেটা এখানে লিখতে হয়। ওকে, লিখে নিলাম। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানকার যে থিটা বাই 3 আছে, নিয়মটা হচ্ছে এটাকে সিঙ্গেল করা। সেটাকে সিঙ্গেল করা অর্থাৎ সিঙ্গেল করা বলতে বোঝাচ্ছি আমি সেটাটাকে মুক্ত করা, কোনো কিছু থাকা যাবে না সঙ্গে। যখন দেখো খেয়াল করো এক্স প্লাস টি, এক্স কিন্তু থিটা, এটা কিন্তু থিটা, এক্স কিন্তু এখানে কিছু নাই, দেখছো কিছু আছে নাকি এখানে? এক্স এর সঙ্গে কিন্তু কিছুই নাই। তার মানে এখানে যেটা লেখা আছে সেটা বাদ দিতে হবে, আমাকে অনলি থিটা আনতে হবে। যার কারণে সেটাটা আমি কমন নিলাম, 1/3 আমি কমন নিলাম। আর 1/3 যদি কমন নিয়ে থাকি তাহলে তো আমাদের এখান থেকেও কমন নিতে হয়, তাহলে এখানে কি হবে 6 পাই হয়ে যাবে। কারণ দেখো তুমি এটা দিয়ে আবার যে গুণ করে দাও, দেখো আবার উপরটা ফিরে পাবা। তুমি যদি এটা দিয়ে গুণ করে দাও দেখো উপরটা ফিরে পাবা কিভাবে, দেখো তুমি হচ্ছে 1/3 গুণন 6 পাই
ক্যালকুলেশন করে 2 পাই হয়, ফিরে পাচ্ছ। আবার সেটার সাথে যদি তুমি এটা গুণ করে দাও, তুমি এটা ফিরে পাবা। তার মানে ঠিক আছে আমাদের। তো এখন খেয়াল করো যে আমাদের দেখো লেখা ছিল যে x প্লাস টি ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখন দেখো এই যে এক্স, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি টি, এই টিটাকেই বলবো মৌলিক পর্যায়। বুঝতে পারছো বিষয়টা কি? স্যার আরেকবার বলেন। এটা তুমি বুঝোনি তোমরা? হ্যাঁ, জি স্যার। আমি আবার বলতেছি, তুমি কোন জায়গায় বোঝো না একটু বলো তো স্পেসিফিক ভাবে, যে জায়গাটা আমি বুঝি নাই। হ্যাঁ, কে প্রশ্ন করছো সে একটু বলো তো আমাকে। এখানে দেখো, এখানে তো অন্য কিছু না। আচ্ছা স্যার, সাইন কস সবগুলোর পর্যায় কি আলাদা নাকি সবগুলোর পর্যায় 2 সাইন, পাই হবে? আমি বলি তোমাদেরকে, সাইন কজ সেক কোসেক এদের পর্যায়ে 2 পাই করে, আর ট্যান আর কটের পর্যায়ে হচ্ছে পাই। তো ব্যাখ্যাটা আমি দিব কেন পাই, কেন পাই হয়, ওইটা কেন 2 পাই হয়। আমি জাস্ট এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলে আমি ওখানে যাব, ব্যাখ্যাটা দিব। এখন কথা হচ্ছে যে 6 পাই যে হলো, তাহলে এখানে তাহলে এর মৌলিক পর্যায়, তার মানে আমি বলতে পারি সুতরাং এখানকার 2 cos থিটা বাই 3 এর পর্যায় 6 পাই, এর পর্যায় 6 পাই। এটা আমাদের আনসার, এটা আমাদের আনসার। কেন এটা 6 পাই হলো, দেখো ওখানে লেখাই ছিল x প্লাস টি, এই টিটাকেই বলবো পর্যায়। এখানে দেখো মিলাওর সাথে x মানে থিটা আর টি মানে হচ্ছে 6 পাই, যদি উল্টা করে লেখা হয়েছে, এখানে টি আগে হয়েছে, তার মানে এই 6 পাইটা এখানকার পর্যায়। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে টিটাকে আগে দিব, তারপর এক্স লিখবো। টিটাকে এখানে, এখানে টিটা আগে লেখা উচিত ছিল আমার, আমি একটু ভুলেই করে ফেলছি। এটা লেখা উচিত ছিল এক্স টি প্লাস এক্স, এটা লেখা উচিত ছিল, ঠিক আছে, তাহলে ঠিক হতো। টি প্লাস এক্স, তার মানে এর পর্যায়ে হবে 6 পাই। তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো যে আমি বেশি সময় অবশ্য নেই, আমি কিন্তু অধ্যায়টা শেষ করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে যে অনুশীলনী 8.2 আছে, অনুশীলনী যে 8.2 আছে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে সব। এমসিকিউ আছে এখানে, কিছু অনুশীলনী তোমার সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা সবগুলো করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে, তোমাদের তো হোমওয়ার্ক পেজ আছে, ওই হোমওয়ার্ক পেজে বলবা স্যার আমি অঙ্কটা বুঝি না বা এই অঙ্কটা করাই দেন, আমি সেক্ষেত্রে তোমাদেরকে আমি করাই দেবো। ক্লাসে আর ওরকম ভাবে হবে না, কারণ তোমাদের আমি দেখছি যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, আমি এতদিন যে বেসিক নিয়েছি ক্লাস, প্লাস এখানে যে ক্লাসগুলো করিয়েছি, এর ভিতর থেকেই তুমি পেয়ে যাবা, এর বাইরে কোনো কিছু নাই। সেক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে, তার মানে সবগুলো পারবে। তার মানে আমি অধ্যায়টি কিন্তু আজকে শেষ করে দিলাম। 8.2 এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আর এখানে বাকি অঙ্কগুলো, অর্থাৎ 49-এর যে আরো কিছু অঙ্ক থাকলো সেই অঙ্কগুলো, তারপরে তোমার এখানে যে 39-এর 1 থাকলো, এসবগুলো সবই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তো এখন একজন বলতেছিল যে ওইগুলো স্যার হোমওয়ার্ক একটু কমায় দিলে ভালো হতো না? তোমরা মোটামুটি এতগুলো তোমরা 2 homework। দিনে 2 সপ্তাহে করো বা 1 সপ্তাহে করো, এটা তোমাদের থাকলো, মানে আমি আর ক্লাস এখান থেকে নিব না। বুঝতে পারছো বিষয়টা? মানে আচ্ছা ক্লাস স্যার। শেষ। জি স্যার। এখন কথা হচ্ছে যে এই যে কজের যে কজ বা সাইনের পর যে 2 পাই হয়, যেহেতু সময় শেষ, আমি অল্প সময় দেখাই দিব সেটা কিভাবে হয়। খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এই কোঅর্ডিনেট বিষয়ের যেটা আসি, সেই কোঅর্ডিনেটের দেখো আমাদের নিয়মটা ছিল, সংজ্ঞা যেটা ছিল, সংজ্ঞাটা ছিল যে এফ অফ টি প্লাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হওয়া লাগবে। টিটাকে তখন পর্যায়ে বলবো। এখন খেয়াল করো সাইনের ক্ষেত্রে চিন্তা করো, আমি যদি 1 পাই 2 পাইনি, 2 পাই নিয়ে যদি প্লাস করতে চাই, তাহলে এই ঘরটা চলে আসে না? মানে যদি বলি যে পাই এর পর্যায়ে হবে, যদি আমি বললাম যে সাইনের পর্যায়ে হবে কি পাই, তাহলে কিন্তু ভুল হবে। কিভাবে ভুল হবে দেখো, আমি যদি 190 290 প্লাস এই ঘরটা নিতে চাই, এই ঘরটা কিন্তু টেন আর কটের ঘর, সে কিন্তু অন্য জনের ঘর চলে গেল, আর অন্য জনের ঘরে গেলে সে কিন্তু আর সে থাকবে না, সে হয়ে যাবে কি মাইনাস। জানো কি এটা? মানে বুঝনি, আমি যদি সাইন জি স্যার। পাই প্লাস সেটা লিখতে জি চাই, স্যার বুঝেছি। তখন সেটা কিন্তু মাইনাস সাইন সেটা হবে, মাইনাস সাইন সেটা হবে। একমাত্র প্লাস সাইন সেটা তখনই পাবো, তার মানে কি তখন তো আমাদের তাহলে মিললো না, মিললো কি এখানে আছে এফ অফ এক্স আর এখানে হচ্ছে কিন্তু মাইনাস সাইন সেটা, অর্থাৎ মাইনাস চলে আসছে, তার মানে মিলতেছে না, তার মানে পাইটা তার পর্যায়ে হবে না। কিন্তু যদি 490 নিতাম, আমি 490 নিলে কি হবে দেখো,
190 290 390 490 490 হওয়ার পরে যদি প্লাস নিই আমি, এই ঘরটা আসে, আর এই ঘরটা তো অল পজিটিভ, তখন কিন্তু আমি এই 2π প্লাস থিটা নিলে তখন কিন্তু আমি সাইন থিটা পেয়ে যাই। অর্থাৎ যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা কিন্তু আবার ফিরে পাই। তার জন্য এর পর্যায়ে আছে কি 2π হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর 10 এর পর্যায়ে কেন পাই হয়? দেখো 10 এর পর্যায়ে পাইটা হয়ে আসছে, এই ঘরটা তো 10 আর কটের ঘর। তা আমি যদি পাই নি, এই যে 190 290 প্লাস এই ঘরটা আসি, এই ঘরটা কিন্তু 10 আর কটের ঘর, সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, ঠিক আছে? তার মানে আমি সেক্ষেত্রে দেখো 10 যদি পাই প্লাস থিটা লিখি, তখন কিন্তু আমি পাই আসছি tan থিটা, যার কারণে এর পর্যায়ে আছে কি পাই। কি বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, আমি তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি যারা প্রেজেন্ট আছো। হ্যাঁ, তোমরা কি বুঝেছো এটা? জি স্যার। হ্যাঁ, জি এইভাবে স্যার। আমরা এগুলো করতে পারবো। জি তো স্যার। আজকে ক্লাস শেষ, হ্যাঁ তোমাদের ক্লাস শেষ। আগামী দিন থেকে কমপ্লেক্স নাম্বারটা নিব, আর হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই পাঠিয়ে দেবে আমাকে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।